দীপঙ্কর দা, আর কেউ বাকি আছে আসতে? স্যার আমরা মনে হয় ক্লাস শুরু করতে পারি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শোনা হচ্ছে আমাকে? জি স্যার, আপনাকে শোনা ওকে, সকলে শুনতে পাইলে একটু হাত উঁচু করেন সকলে। কামরুজ্জামান ভাই, ওলিয়ার রহমান, আপনারা দুজন কি আছেন স্যার? কামরুজ্জামান ভাই,
কি এর আগে ছিলেন নাকি আজকে প্রথম পাচ্ছি? ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলেই অ্যাসেসমেন্ট দিয়েছেন এবং সকলে তো ফাটাফাটি রেজাল্ট করছেন। 10-এ 10। ওলিয়ার ভাই, মিলন, আচ্ছা মিলন কি জয়েন করছে? 1 মিনিট একটু। ওলিয়ার ভাই প্রথমবার দিয়ে 7 পাইছিলেন, পরে আবার দিছেন, দিয়ে 10-এ 10 পেয়েছেন, মানে প্র্যাকটিস, ডাবল প্র্যাকটিস করছেন। মাসুদুল ইসলাম 10। রাতুল, রাতুল RH রাতুল SU 2015, এই ইমেল আইডিটা কার? স্যার আমার রাকিবুল হাসান রাতুল। ও আচ্ছা, ফাইন, আপনি 9টা কারেক্ট করতে পেরেছেন। জি স্যার। ওকে, সবাই মোটামুটি ভালো করছেন এক্সেপ্ট 2-1 জন ছাড়া, এবং কারা খারাপ মানে যাদের একটু গ্যাপ আছে নিশ্চয়ই আপনারা যার যার মতো করে আইডেন্টিফাইড করতে পারছেন নাকি? জি স্যার। হুম, যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে মানে বুঝতে হবে যে গ্যাপ আছে আর কি, যে আপনার পড়াশোনা একটু গ্যাপ আছে নাকি? হ্যাঁ স্যার। তাহলে করতে হবে, ঠিক আছে। আর এটা কিন্তু মানে যথেষ্ট সহজ ছিল, তবে চেষ্টা করেছি ম্যাক্সিমাম কোশ্চেন গুলাকে মানে ইনক্লুড করার বা সিভিএলএমটা কভার করার। এইখানে আর ম্যাচিংটা দেয়া হয়নি, বা টেবিল বা ম্যাচিং যেটাই বলি না কেন সেগুলো দেয়া হয়নি। তো হোয়াটএভার, আপনারা সকলে ভালো করছেন, তাহলে আমরা আজকে মনে হয় সামনে এগোতে পারি নাকি? জি স্যার। তাহলে বলেন তো আজকে আমাদের কোন সেশন হওয়ার কথা ছিল, কোনটা আমাদের প্ল্যান অনুসারে? কে বলতে পারবেন? তার মানে আমি যে প্ল্যানটা এত কষ্ট করে যে একটা প্ল্যান করে শেয়ার করলাম, সেটা আমাদের কারোর দেখার সুযোগ হয়নি। Sir, apply occupational safety and health in CBTA environment. ওকে, অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, মানে অ্যাপ্লাই ওয়াশ, তাই তো? জি স্যার। ওকে, অ্যাপ্লাই ওয়াশে কি কি আছে? সিএস, অ্যাজ পার সিএস, আমরা আগে অ্যাপ্লাই ওয়াশের সিএসটা একটু দেখি। হ্যাঁ, মানে আমরা যেটাই পড়বো না কেন, যে ইউনিট অফ কম্পিটেন্সি, সেটা আগে একটু আমরা সিএসটা দেখে নিব। হুম, তাহলে আমাদের মানে আমি যদি কোনোটা মিসও করি যেন আপনারা সেটা গাইড করতে পারেন।
আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ফাইন। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইন সিভিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে সিভিটি অ্যান্ড এনভায়রনমেন্টে ওয়াশটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো এটা আমাদের যেটা কাভার করবে সেটা হচ্ছে যে ওয়াশ স্ট্যান্ডার্ডটাকে আইডেন্টিফাই করতে পারবো আমরা, ওয়াশ রিপোর্ট এবং কন্ট্রোলিং করতে পারবো ওয়াশ ইস্যুগুলা, ওয়ার্ক সেফটিটা কন্ডাক্ট করতে পারবো সেফলি, তারপরে হচ্ছে আমরা ইমার্জেন্সি রেসপন্স প্রসিডিউরটা জানতে পারবো, আর কিভাবে হেলথ অ্যান্ড সেফটি ইস্যুটা ওয়ার্ক প্লেসে মেনটেন করা যায় এবং ইমপ্রুভ করা যায় সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। এটার নমিনাল আওয়ার হচ্ছে টোটাল 16। জি অবিন্তা বলেন প্লিজ। স্যার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি তাহলে একটু কেটে দিয়ে আবার একটু লগ ইন করেন, মানে জয়েন করেন, তাহলে দেখতে পাবেন। সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে স্যার, ঠিক আছে এখন। জি স্যার। জি স্যার, পাওয়া যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এইটাতে এলিমেন্ট আছে 5টা: আইডেন্টিফাই ওয়াশ স্ট্যান্ডার্ড, কন্ট্রোল অ্যান্ড রিপোর্ট ওয়াশ ইস্যু, কন্ডাক্ট ওয়ার্ক সেফলি, ফলো ইমার্জেন্সি রেসপন্স প্রসিডিউর, আর মেনটেন অ্যান্ড ইমপ্রুভ হেলথ অ্যান্ড সেফটি ইন দ্য ওয়ার্ক প্লেস, অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনেল, ওয়ার্ক প্লেস হ্যাজার্ড, এইগুলা আছে হচ্ছে আমাদের রেঞ্জ অফ ভেরিয়েবল, ওয়াশ প্র্যাকটিস, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপি, সেফটি সাইন অ্যান্ড সিম্বল, রিক্স, গ্রিন প্র্যাকটিস, আর কিভাবে ডকুমেন্টেড করতে হবে। তো অ্যাসিস্ট্যান্ট হয়েছে পোস্টার মুভমেন্ট, লাইটিং, অ্যাপ্রোপ্রিয়েট ডেস্ক, ভেন্টিলেশন, কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল অফিসার, ফার্স্ট এড অফিসার, ম্যানেজার হেড অফ দ্য ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট, ইন্ডাস্ট্রি অ্যাসেসমেন্ট সেন্টার। হ্যাজার্ড, 6 ধরনের হ্যাজার্ড নিয়ে আলোচনা হবে: ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক হ্যাজার্ড, সাইকোলজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড। আচ্ছা, ওয়াশ প্র্যাকটিস হচ্ছে এসওপি, মানে স্ট্যান্ডার্ড অফ অপারেটিং প্রসিডিউর, যেগুলো মেশিনারিজের ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে কনসালটেশন রেসপন্স। আচ্ছা, সেফটি সাইন, কোশন, ডেঞ্জার, ওকে, রিক্স, লো, মিডিয়াম, হাই, green practice, established green and clean campus, use solar energy, reduce the use of consumable material, use organic materials, recycling material, manage material, okay, document, report, log, etc. ক্রিটিক্যাল অ্যাসপেক্টের ভিতরে আছে হচ্ছে হ্যাজার্ড এবং রিস্ক চেক করা ওয়ার্ক প্লেসে, ওয়াশ বা হ্যাজার্ড ইনসিডেন্ট রিপোর্ট করা, আইডেন্টিফাই ইমার্জেন্সি, ইমপ্লিমেন্ট কন্ট্রোল মেজার। আন্ডারপিনিং নলেজের ভিতরে আছে এক্সপ্লেন ওয়ার্কপ্লেস এসওপিস আর কি, ডিফাইন ওয়ার্কপ্লেস হ্যাজার্ড, ক্লাসিফাই হ্যাজার্ড, ডেসক্রাইব কন্ট্রোল প্রসিডিউর হ্যাজার্ড, ইলাস্ট্রেট ইউজ পিপিস, ডেসক্রাইব স্ট্যান্ডার্ড গ্রিন স্কিলিং, আইডেন্টিফাই ইমার্জেন্সিস, অ্যাক্সিডেন্ট হলে কি করব, আর রিস্ক কয় প্রকার, ইত্যাদি ইত্যাদি। ওকে, পড়াশোনার অনেক কিছু আছে। স্কিলের ভিতরে অ্যাপ্রোপ্রিয়েট পিপি ব্যবহার করতে হবে, রেসপন্ডিং টু টেক সেফটি প্রিকশন ফর ডিফারেন্ট হ্যাজার্ডাস সিচুয়েশন, অ্যাজ পার এসওপি অনুসারে অপারেটিং করতে হবে, টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, কমিউনিকেটিং, রিপোর্টিং, পেয়ার্স অ্যান্ড সুপারভাইজার। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু পড়াশোনার দিকে যাই, কি বলেন? জি স্যার। তো এতক্ষণ কি করলাম, আশ্চর্য। করবো আমরা বিস্তারিত জানবো আমরা এখন। ঠিক আছে, তাহলে পড়াশোনা আসলে আমরা আগে শুরু করে দিছি, এখন বিস্তারিতর দিকে যাব আর কি। স্যার। জি স্যার। স্যার আমরা তো সিএসটা আমরা এনএসডি দেখতেছি, যে সিএসটা দেখলাম, জি, কিন্তু যে স্যার সিবিএলএমটা দেখতেছি, ওইটা কি স্যার আমাদের বিটিভি? আচ্ছা, এনএসডি এর অথরাইজড কোনো সিবিএলএম এখনো বের হয়নি। হ্যাঁ,
হুম, তো এবং যেগুলা বের হয়েছে আপনি লিংক দিয়ে দিব, এনএসডি এর যতগুলা সিবিএলএম এ পর্যন্ত হয়েছে তাদের ওয়েবসাইটে আপলোড করা আছে। মেথোডোলজি লেভেল 4 এর পাবেন হচ্ছে বাংলা ভাষায়, এবং আপনারা দেখে নিতে পারেন। সেটা যদি পড়ে বুঝে খাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আর তাহলে আপনি হচ্ছে সেই লেভেলের বাঙালি আর কি। হ্যাঁ, আর বাকিটুকু আর না বলি, কারণ থুতু উপর দিকে ফেললে নিজের গার উপরে সেই পড়ে। এখন সিবিটি সেক্টরটা তো আসলে আমাদেরই, আমরা লালন করতেছি, ধারণ করতেছি, যত বলবো তত আমাদের গার উপরে এসে পড়বে। তো এই জন্য আমরা যেটা করি, সিবিএলএমটা হচ্ছে বিটিবির, যেহেতু এটা মানে এই সিবিএলএমটা কিন্তু 2-3 বার মডিফিকেশন হয়ে আজকে এখানে দাঁড়াইছে। যদি 1 মিনিটে যদি একটু প্রেক্ষাপটটা বলি, বাংলাদেশের সিবিটি সিস্টেম প্রথম শুরু হয়েছে 2007 সালে আইএলও রিফর্ম প্রজেক্টের মাধ্যমে। ফার্স্ট একটা অ্যাসেসমেন্ট হয় এই সিবিটি সিস্টেমে। তারপরে কিন্তু এই কারিকুলাম ডেভেলপমেন্ট, সিস্টেম ডেভেলপমেন্ট নিয়ে দীর্ঘ 4 বছর কেটে যায়। ফাইনালি অফিসিয়ালি রান হয়েছে 2011 সালে। 2011 সালে বিটাক, মানে এই যে বগুড়াতে আছে আর কি, যে বিটাক বা টেকনিক্যাল এডুকেশনদের যে ইয়া করা, যে পিটিআই আর কি, বা টিচার্স ট্রেনিং সেন্টার আর কি, এটা ভোকেশনালদের জন্য আলাদা একটা আছে বগুড়াতে, এবং ঢাকা আইইউটিতে, মানে যে ইসলামিক ইউনিভার্সিটি যেটা টেকনিক্যাল এডুকেশনের জন্য। তো এইখানে হচ্ছে প্রথম এই মেথোডোলজির ট্রেনিং গুলা করা হয়, এবং অস্ট্রেলিয়া থেকে একটা টিম এসে এই কারিকুলাম ডেভেলপ করে, ইউনিট অফ কম্পিটেন্সি গুলা ডেভেলপ করে, এবং তার এগেনস্টে একটা সিবিএলএম ডেভেলপ করে দিয়ে দেয়। এরপরে 16 সাল পর্যন্ত কিন্তু ওইগুলা দিয়ে চলে, ওই 11 সালে ডেভেলপ করা। 16 সালের পরে এসে মডিফিকেশন হয়ে এই নতুন সিবিএলএম তৈরি করা শুরু হয়। শুরু হতে হতে মানে শেষ আর হয় না, হচ্ছে সেই ইন্ডিয়ান সিরিয়ালের মতো এপিসোড খালি বাড়তেই থাকে। ফাইনালি যে আপনার হচ্ছে 19 সালে এসে একটা ভার্সন আর কি রিলিজ হয়। তারপরে আবার 19-20 ধরে সেগুলা মডিফিকেশন হয়ে 21-এর পরে এসে ফাইনাল ভার্সনটা আর কি আসে। তো এর ভিতরে আর কেউ সিবিএলএম লেখার উদ্যোগও নেয়নি বা করেও নাই। আর সিবিএলএমটা হচ্ছে বলা যায় ওয়ান কাইন্ড অফ ওপেন রিসোর্স। সিবিটি সিস্টেমে হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ড বলে দেবে, সেই স্ট্যান্ডার্ড অনুসারে যিনি ফ্যাসিলিটেট করবেন, মূলত সিবিএলএম ডেভেলপ করে নেবেন হচ্ছে তিনি। হ্যাঁ, এই এখন বোর্ড বা অথরিটি এই রিসোর্স গুলো আমাদের সকলের সুবিধার জন্য একটু শেয়ার করে রাখে। সো টপিক একই, সেই টপিকের এক্সপ্লেনেশনও একই, মৌলিক জায়গায় একই, এই জন্য সমস্যা নাই। এটা বিটিবি বা এনএসডি এর বলে কোনো কথা না। আমাদের দেখতে হবে যে এর ভিতরে যে ডেসক্রিপশন গুলো আছে, যে ফরম্যাট গুলো আছে, দ্যাট ওয়াজ অ্যালাইন টু সিএস। যদি সিএস এর সঙ্গে অ্যালাইন্ড হয়ে থাকে তাহলে ও বিটিবি করছে না, এনএসডি করছে না, রহিম করছে না, যদু করছে, ও আমাদের দেখার দরকার নাই। বুঝা গেছে? তো সিএস এটা কিন্তু ডেভেলপ করছে বিটিবি, বাট সার্বজনীন। হ্যাঁ, আমি কি মানে বিষয়টা কি সকলকে বুঝাইতে পারছি? অনেকে আমাকে এই প্রশ্ন করছে আর কি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু আমাদের আজকে টপিকসে আলোচনায় আসি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাপ্লাইড প্র্যাকটিস ইন সিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমাদের আজকে লার্নিং আউটকাম তো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। আমাদের সেশন লার্নিং আউটকাম ওই জিনিসগুলাই থাকবে। তো আমি আসলে একটা কোশ্চেন দিয়ে শুরু করতে চাচ্ছি আজকের আলোচনা। সেটা হচ্ছে একদম প্রথম কোশ্চেন, যে হ্যাজার্ড কি, বা হ্যাজার্ড শব্দটার সঙ্গে কি আমরা আসলে পরিচিত?
স্যার আছে একটু। ওকে, আমরা একটু এক একজন করে বলার চেষ্টা করি, যেহেতু পরিচিত সেহেতু আসলে হ্যাজার্ড বলতে আমরা কি বুঝি। স্যার বাধা হ্যাজার্ডটা হচ্ছে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে কোনো মানে বাধা বা বিপত্তির যে সম্মুখীন গুলো হয় সেটা হচ্ছে হ্যাজার্ড। ওকে, আর একটু ইলাবোরেটলি কেউ হ্যাজার্ড বলতে পারবেন? হ্যাজার্ড হলো মূলত দুর্ঘটনার উৎস। বিভিন্ন দৌড়। ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই উৎসটাকে আমার জানা মতে হ্যাজার্ড বলা হয়। ওকে, ঠিক আছে। আর কেউ কোনো কিছু? মাসুদ সাহেব বলেন। হ্যান্ড রাইজ করছেন মাসুদ ভাই না? ওকে, হ্যাঁ মাসুদ ভাই আপনার কথা কিন্তু শুনতে পারি নাই। আচ্ছা, মিলনের কথা সূত্র ধরেই যাই যে হ্যাজার্ডের শাব্দিক অর্থ বিপত্তি, কিন্তু আমরা হ্যাজার্ড বিপত্তি কাকে বলবো? যে বস্তু বা ব্যক্তির মাধ্যমে সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সে ক্ষতিটা মানুষেরও হতে পারে। এই যে যেটা বলতেছি যে এনিথিং অর এনিওয়ান দ্যাট ক্যান হার্ম অর কজ ইল হেলথ টু এ পারসন, অথবা এনিথিং অর এনিওয়ান দ্যাট ক্যান ড্যামেজ প্রপার্টি অর দ্য এনভায়রনমেন্ট। মানুষের শরীর বা ব্যক্তির অথবা পরিবেশের অথবা কি যেন বলে যে আমার জানমালের ক্ষতি সাধন করতে পারে এমন যে কোনো জিনিসকে আমরা হ্যাজার্ড বলবো। আর একটু যদি সংজ্ঞায় যায়, হ্যাজার্ড ইজ এ সোর্স অফ পটেনশিয়াল হার্ম অর এনি সিচুয়েশন দ্যাট হ্যাজ পটেনশিয়াল টু কজ or lead to harm. This can be harm to people or property damage. ঘুরে ফিরে একই কথা, অফিসিয়ালি ভাবে সংজ্ঞাটাকে ডিফাইন করা হয় আর কি। যদি উদাহরণ দেই হ্যাজার্ড এবং রিস্ক কি? হ্যাজার্ড থেকে উৎপত্তি ক্ষতির সম্ভাবনাকে বলা হয় হচ্ছে রিস্ক। তার মানে যদি একটু প্রিভিয়াস দিকে যাই, হ্যাজার্ড হচ্ছে মূলত ওই বস্তুটার অবস্থানের উপরে ডিপেন্ড করে যে ওই বস্তুটাকে আমরা হ্যাজার্ড বলবো নাকি হ্যাজার্ড বলবো না। ধরে নেন আপনি কলা খেয়ে কলার খোসা যদি ডাস্টবিনে ফেলেন তাহলে সেটা কিন্তু হ্যাজার্ড হচ্ছে না, কিন্তু আপনার হাঁটার পথে যদি ফেলেন তাহলে সেটা কিন্তু হ্যাজার্ড হচ্ছে। কারণ ওই হ্যাজার্ডের ফলে আপনার রিস্ক থেকে যাচ্ছে যে পা পিছলে পড়ে যাওয়া, এবং শুধু পা পিছলে পড়ে যাওয়া না, এমনকি মৃত্যুর ঝুঁকিও থেকে যায়। কারণ পা পিছলে পড়ে যদি মাথাটা মানে রোডের উপরে বা কোনো কিছুর উপরে সজোরে আঘাত লাগে তাহলে সেটা কিন্তু মৃত্যুরও কারণ হতে পারে। তার মানে তার মানে হ্যাজার্ড হচ্ছে অবস্থানগত কোনো বস্তু বা কোনো সিচুয়েশন বা কোনো ব্যক্তি যার মাধ্যমে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেই জিনিসটাকে বলা হচ্ছে হ্যাজার্ড। আর হ্যাজার্ডের ফলে উৎপন্ন ক্ষতির সম্ভাবনাটাকে বলা হয় হচ্ছে রিস্ক। তাহলে হ্যাজার্ড এবং রিস্কের ভিতরে পার্থক্য বা কি কাকে বলে সেটা তো ক্লিয়ার সবাই, তাই না? ওকে, ওই যে আমি একটা তো উদাহরণ দিলাম, মূলত হ্যাজার্ড এবং রিস্ক ভার্সেস রিস্ক যদি আমরা চিন্তা করি, মনে করেন আপনি সমুদ্রে গোসল করতে গেছেন, যেখানে গোসল করতেছেন সেখানে মানে কোনো ক্ষতিকর প্রাণী নাই, বা শার্ক, আমরা যদি শার্কের কথা দিয়ে চিন্তা করি,
তাহলে শার্ক নাই, তাহলে কিন্তু আপনার শার্ক নিরাপদ দূরত্ব অবস্থান করতেছে, তার মানে কোনো সমস্যা নাই, কিন্তু ওটা হ্যাজার্ড, কারণ এসে আপনাকে খেয়ে ফেলতে পারে বা আপনার কোনো অঙ্গহানি করতে পারে বা ক্ষতি করতে পারে। আর রিস্ক হচ্ছে ওই হ্যাজার্ডের লাইকলিহুড, মানে কতটুকু ক্ষতির সম্ভাবনা আছে, সেটাকে বলা হচ্ছে রিস্ক। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, সামনে গেলে আরো বুঝতে পারবো। এখন হ্যাজার্ড এবং রিস্ক এই দুইটা তো নিলাম, এবং এই দুইটা দিয়েই আমাদের হচ্ছে টোটাল অসটা। তাহলে অসটা যদি টোটালি দুইটা দিয়ে হয়, তাহলে অস ম্যানেজমেন্ট আমাদেরকে করতে হবে, আর রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়, অস ম্যানেজমেন্ট করতে হয়। কখনো রিস্ক মিটিগেট করা যায় না, অস ইস্যুটাকেও একেবারে আপনি বাদ দিয়ে কোনো কিছু করতে পারবেন না। যাই করতে যান না কেন রিস্ক থাকবেই। আগুনে তো রিস্ক থাকবে, কিন্তু সে আগুনের ব্যবহার যদি আমরা না করি তাহলে তো রান্না হবে না, খাওয়া হবে না। তাহলে সে ওয়াশ ম্যানেজমেন্ট সিস্টেম আমাদেরকে যদি করতে হয়, তাহলে সে ওয়াশ ম্যানেজমেন্ট সিস্টেমের এলিমেন্ট হচ্ছে এই জিনিসগুলো, যে আমাদের ওয়াশ স্ট্র্যাটেজি, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অপারেশন, চেকিং অ্যান্ড কারেক্টিভ অ্যাকশন, এটাকে আমরা আবার ক্যাপও বলি, কারেক্টিভ অ্যাকশন প্ল্যান, ম্যানেজমেন্ট রিভিউ, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। এই এলিমেন্ট গুলা দিয়ে আমরা ওয়াশ ম্যানেজমেন্ট গুলা করে থাকি। এগুলার বিস্তারিত আরো সামনে আছে। এবার আসেন হচ্ছে রিস্ক ম্যানেজ করতে হয়। আমি শুরুতে বলতেছিলাম যে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়। তো রিস্ক ম্যানেজিং এর ক্ষেত্রে আমরা মূলত 4টা ধাপ মেনটেন করি। সেটা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড, অ্যাসেসিং অ্যাসোসিয়েট রিস্ক, টেকিং অ্যাকশন টু মিটিগেট রিস্ক, আর হচ্ছে মনিটরিং দ্য ইফেক্টিভনেস। অর্থাৎ প্রথমে আমরা ইন্সপেকশন করে বা সেই জায়গাটা করে হ্যাজার্ডটাকে আইডেন্টিফাই করব, অ্যাসোসিয়েট রিস্কটাকে অ্যাসেস করব, মানে ওই হ্যাজার্ডের জন্য কোন কোন ধরনের ক্ষতি হতে পারে সেইটা আমরা অ্যাসেস করব। আর মিটিগেট সেই রিস্কটাকে মিটিগেট করার জন্য আমরা অ্যাকশনে যাব, এবং সেই অ্যাকশনটা কতটুকু ফলপ্রসূ হয়েছে সেটার জন্য মনিটরিং করব। এবং ওই আমার যে ইয়াটা নিছি, যে কি যেন বলে, যে অ্যাকশনটা ইনিশিয়েটিভটা নিয়েছি, সেই ইনিশিয়েটিভটা কতটুকু ইফেক্টিভ সেটাও আমরা পরবর্তীতে অ্যাসেস করে দেখব। এখন আসেন হ্যাজার্ড আইডেন্টিফাই। আমাদের প্রথম ধাপ ছিল হচ্ছে হ্যাজার্ড আইডেন্টিফাই করা। তো হ্যাজার্ডটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে, বা আমাদের কিভাবে আমরা করতে পারি। তো হ্যাজার্ড আইডেন্টিফিকেশনের জন্য হ্যাজার্ড সোর্সিংটাকে হচ্ছে খুঁজে বের করতে হবে। তা সেটা যদি খুঁজে বের করতে হয়, তাহলে আমরা আমাদের ইনস্টিটিউট বা ওয়ার্ক প্লেসের পূর্বের কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট রেকর্ড থেকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপরে আপনার কর্মী যারা আছে বা ওইখানকার কর্মরত কর্মী যারা আছে, তাদের ইনপুটের মাধ্যমে বা তাদের রিপোর্টের মাধ্যমে আমরা করতে পারি। কোথাও এক জায়গায় তার পড়ে আছে, টেবিলের নিচে তারটা এমন ভাবে পড়ে আছে বা প্রায় লিক হওয়ার উপক্রম, আমরা কিন্তু কখনো আমাদের ওয়ার্ক প্লেসের টেবিলের নিচের জায়গায় দেখি না, কিন্তু যে ক্লিন করে ক্লিনার, সে ক্লিনার কিন্তু ওই নিচ দিয়ে পরিষ্কার করার সময় লক্ষ্য করলো যে এখানে এই জিনিসটা এমন বিপজ্জনক অবস্থায় আছে যে ওয়ারিং এর কেবলটা ইনসুলেশন প্রায় উঠে যাওয়ার উপক্রম হয়েছে, যে কোনো সময় লিক করে শর্ট সার্কিট হতে পারে। তো ওই ক্লিনার যদি তার সুপারভাইজার বা ম্যানেজারকে বলে যে স্যার ওইখানে এরকম একটা জিনিস আছে, দেখলাম ক্ষতি হতে পারে, এইটা হচ্ছে হ্যাজার্ড আইডেন্টিফিকেশনের সবচেয়ে বেস্ট ওয়ে বা উত্তম পদ্ধতি। এই জন্য আমরা বলি যে মানে এই ধরনের ক্ষেত্রে যে ওই এমপ্লয়িকে এমন ভাবে গাইড করা বা তাকে এমন ভাবে মোটিভেশন দেওয়া যে তুমি যেখানেই আনইউজুয়াল কিছু দেখবা, তুমি দিন শেষে বা আমরা অফিসে আসার পরে রিপোর্ট করবা। তার মানে প্রত্যেকটা এমপ্লয় যার যার জায়গা থেকে যদি আনইউজুয়াল জিনিসগুলা তার সুপারভাইজার বা ম্যানেজারকে রিপোর্ট করে, দেন হ্যাজার্ড আইডেন্টিফিকেশনটা সবচেয়ে সহজ হয়। কারণ অর্গানাইজেশন বা ওয়ার্ক প্লেস যত বড় হয়, তত কিন্তু প্রবলেম হয় হচ্ছে ওই প্রত্যেকটা জায়গা একজনের পক্ষে ইন্সপেকশন করে ঘুরে ঘুরে দেখা। এই জন্য এটা হচ্ছে বেস্ট ওয়ে।
থার্ড যেটা ওয়ে সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ক প্লেস বা ওয়ার্ক এরিয়া গুলো এক্সামিন করা বা ভিজিট করা, হোয়াট এভার আমরা যেটাই বলি না কেন, বা মনিটরিং করা, মানে ওয়ার্ক প্লেসটা সরজমিনে দেখা যে আসলে কি হয়েছে। আর প্রত্যেকটা অর্গানাইজেশন বা ওয়ার্ক প্লেসে একজন ওয়াশ সুপারভাইজার থাকা উচিত। ডেডিকেটেডলি যে আলাদাভাবে নিয়োগ হতে হবে তা না, ওই এমপ্লয়ীদের ভিতরে বা আমরা যারা আছি আমাদের ভিতর থেকে একজন স্পেসিফিক ওই দায়িত্বটা পালন করতে পারি আর কি, এবং উচিত এটা। এরপর হচ্ছে রিভিউ অফ সেফটি ইনস্ট্রাকশন ফর ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়াল। আমাদের সেফটি ইনস্ট্রাকশনটাকে মানে রিভিউ করা এবং ইকুইপমেন্ট এবং যে ম্যাটেরিয়াল গুলার যে সেফটি ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলাকে রিভিউ করা যে আসলে ঠিক আছে কিনা। নতুন মেশিনারি আসলে তার ক্ষেত্রে একরকম হবে, মেশিন অনেক দিনের পুরাতন হয়ে গেলে সেটা একরকম হবে। তো এই জন্য সেফটি ইনস্ট্রাকশন গুলাকে অবশ্যই রিভিউ করতে হবে। এনভায়রনমেন্টাল ইস্যু আছে, চৈত্র মাসে প্রখর গরমের সময় একরকম ইনস্ট্রাকশন সেফটি ইনস্ট্রাকশন থাকে, শীতকালে আর এক রকম সেফটি ইনস্ট্রাকশন থাকবে, বর্ষাকালে আর এক রকম থাকবে, এই জন্য রিভিউ করতে হয় আর কি। আর ক্রিয়েটিভ থিঙ্কিং বা ব্রেনস্টর্মিং, আমরা মাসে একবার হয়তো একটা ওয়ার্কশপ করে ওই সেফটি রিলেটেড লোকজন বা এমপ্লয়ীদের সঙ্গে বা ওয়ার্ক প্লেস এমপ্লয়ীদের সঙ্গে আমরা ব্রেনস্টর্মিং করতে পারি, এভাবেও আমরা হ্যাজার্ড আইডেন্টিফাইটা করতে পারি। আর স্ট্যান্ডার্ড বা চেকলিস্ট বা এক্সটার্নাল কনসালটেন্ট আমাদেরকে হায়ার করা আর কি, বা এগুলোর মাধ্যমে আমরা হ্যাজার্ড আইডেন্টিফাই করতে পারি। এখন হ্যাজার্ড আইডেন্টিফাই করলাম, এরপর হচ্ছে হ্যাজার্ড কন্ট্রোল করতে হবে। তাহলে হ্যাজার্ড কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা 4-6টা ধাপ হচ্ছে আমরা মেইনটেইন করার চেষ্টা করি। একটা হ্যাজার্ড আইডেন্টিফাই হওয়ার পরে ফার্স্ট আমরা যেটা, এটাকে বলা হয় হচ্ছে হায়ারার্কি অফ হ্যাজার্ড কন্ট্রোল। হায়ারার্কি অফ হ্যাজার্ড কন্ট্রোল, যে হ্যাজার্ড কন্ট্রোল একটা পিরামিড চার্ট, এর ভিতরে 6টা স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন: এলিমিনেশন, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, আর হচ্ছে পিপি। তো বেস্ট হচ্ছে এলিমিনেশন। তো এলিমিনেশন আমরা যদি নিচ থেকে শুরু করি, নিচ থেকে শুরু করলে হচ্ছে আমাদের প্রত্যেকটা কর্মীকে পিপি প্রোভাইড করতে হবে। এটা একটা হ্যাজার্ড কন্ট্রোল হতে পারে, কারণ পিপি মাস্ট, সেফটি ফার্স্ট, পিপি মাস্ট। পিপি আপনাকে প্রত্যেকটা কর্মীর জন্য বাধ্যতামূলক, বাট পিপি হ্যাজার্ড কন্ট্রোলের হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ বা ছোট অংশ। সেকেন্ডলি হচ্ছে আমরা কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল করতে পারি, যেমন সেফ ওয়ার্ক প্রসিডিউর, তারপর আমাদের ইনফরমেশন গুলা রাখা, তারপরে জব রোটেশন করে দেওয়া, তারপর আমরা ট্রেনিং করতে পারি। এইগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট থেকে এই জিনিসগুলা কিন্তু মানে করতে পারে, ব্যবস্থা গ্রহণ করতে পারে হ্যাজার্ড কন্ট্রোলের ক্ষেত্রে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে আমরা ডিজাইন করতে পারি, তারপরে আমাদের আধুনিক প্রযুক্তিগুলাকে আমরা অ্যাডাপ্ট করতে পারি, আমরা যে কোনো জায়গাটাকে এনক্লোজ অর আইসোলেট করতে পারি, ভেন্টিলেশনের ব্যবস্থা করতে পারি। ডিজাইনের ক্ষেত্রে আমরা অনেক জায়গায় যে দেখছি যে আপনার হচ্ছে টুলস, ওয়ার্ক প্লেসের ওয়ার্কিং টেবিল গুলা এমন কনজেস্টেড যে একটার ভিতর দিয়ে আরেকটা হাঁটা যায় না। তাহলে এখানে কিন্তু অনেক স্বল্প জায়গায় একটু ইঞ্জিনিয়ারিং বা করলে বা ডিজাইনটাকে চেঞ্জ করলে কিন্তু ওই জায়গাগুলা অনেক কিছু কিন্তু সমাধান করা যায়। তো এরকমও কিন্তু মাধ্যমে আমরা হ্যাজার্ড কন্ট্রোল করতে পারি। দেন এমন কিছু রিস্ক আছে যেগুলো আপনি এই নিচের 3টা কন্ট্রোল দিয়েও আপনি করতে পারবেন না বা মিটিগেট করা সম্ভব না, তখন আমরা সেটাকে আইসোলেশন করে দেব। যেমন আমরা বলি হচ্ছে চুলাটা হচ্ছে আইসোলেশনের সবচেয়ে বড় উদাহরণ। আগুন আপনার লাগবেই, আগুন দিয়ে আপনাকে কাজ করতেই হবে। তাহলে আমরা কি করি, ওটাকে আইসোলেট করে দিই, যে চুলা বানাই ফেলি। চুলা কেন বানানো হয়? আগুনটা যেন সুনির্দিষ্ট একটা জায়গায় পরিমাণ মতো, প্রয়োজন মতো সুনির্দিষ্ট জায়গায় যায়, ওইটা যেন তার বাইরে কোথাও ছড়িয়ে কোনো ক্ষতি সাধন করতে না পারে। এই জন্য কিন্তু আমরা চুলা ব্যবহার করি। তা এইটাকে বলা হচ্ছে আইসোলেশন। যেমন লাগবেই, কিন্তু আমি জিনিসটাকে এমন ভাবে ব্যবহার করব, চারিপাশে আইসোলেট করে দিব, ও আমার কন্ট্রোলে থাকবে। ঠিক আছে? আবার ওইটাকে ইঞ্জিনিয়ারিং এরও একটা পার্ট ধরা যায়, যে ইঞ্জিনিয়ারিং ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে যে ওই হ্যাজার্ডটা আইসোলেট হয়ে গেছে। ঠিক আছে? আর একটা যেটা আছে সাবস্টিটিউশন। দ্য হ্যাজার্ড মানে হচ্ছে
আপনি আগুনের পরিবর্তে যদি অন্য কিছু ব্যবহার করতে পারেন, যেমন এখন ইলেকট্রিক চুলা আসছে, তাহলে দ্যাট ইজ সেপার দ্যান কি বলবো যে গ্যাসের চুলা বা লাকড়ির চুলার থেকে, তাই না? ওটা বেশি সেপার। তাহলে আপনি সাবস্টিটিউট করে দিলেন যে আপনি গ্যাসের চুলার ব্যবহার করবেন না, গ্যাসের সিলিন্ডার বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে, হয় অনেক দুর্ঘটনা শুনছি, গ্যাস লিক করে কিছু হতে পারে, আগুনটা ছড়াতে হতে পারে অনেক কিছু। তা ঠিক আছে ভাই, আমি গ্যাসের চুলা ব্যবহার করব না, আমি ইলেকট্রিক চুলা ব্যবহার করবো, তাহলে সাবস্টিটিউশন করে দিলেন। ফাইনালি হচ্ছে এলিমিনেশন। এলিমিনেশন হচ্ছে আপনি রিমুভ করে ফেলবেন, একদম রিস্কটাকে রিমুভ করে ফেলবেন যে কোনো একটা কন্ট্রোলের মাধ্যমে, অথবা যাই করেন না কেন আপনার ওটা, ভাই আমি রান্নাই করব না, বাইরে থেকে খাবার কিনে এনে খাইবো, সেখানে আবার প্রবলেম আছে। বাইরে থেকে খাবার কিনে এনে খাইলে আপনার সেখানে বায়োলজিক্যাল হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, যে আপনার বিভিন্ন ধরনের ভাইরাস বা বিভিন্ন কারণে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তো যাই হোক, মানে আমরা যদি আগুনেরটাকে বেস ধরি, তাহলে সেইখানে এলিমিনেশন হচ্ছে আমি রান্নাই করব না, আমি বাইরে থেকে খাবার কিনে এনে খাবো। তো এই হচ্ছে হ্যাজার্ড কন্ট্রোলের আমাদের 6টা স্টেজ: পিপি, অ্যাডমিন, ইঞ্জিনিয়ারিং, আইসোলেশন, সাবস্টিটিউশন, এলিমিনেশন। ঠিক আছে, এখন ওই যে লেভেল 1, আমরা যখন থিঙ্ক করব কোনো হ্যাজার্ড আইডেন্টিফাই হওয়ার পরে, আমি প্রথমে চিন্তা করব যে এলিমিনেশন করে ফেলবো, যেটাকে আমি রাখবো না। লেভেল 2 তে এসে আমি চিন্তা করবো যে ওকে ফাইন, আমাকে রাখতেই যেতে হবে, আগুন ব্যবহার করাই লাগবে, তাহলে আমি সেফ প্লেস অপশন করবো, মানে আমি সাবস্টিটিউশন করবো বা আইসোলেশন করতে পারি, ইঞ্জিনিয়ারিং করতে পারি। আর ফাইনালি লেভেল 3 তে হচ্ছে আমাদের মানে পার্সন, মানে যে ব্যক্তিটা কাজ করবে তাকে সর্ব অবস্থায় সেভ করার চেষ্টা বা পলিসি আমাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এবং পিপি ইউজটা আমরা করতে পারি। এই হচ্ছে আমাদের হ্যাজার্ড কন্ট্রোলের মূলত 3টে স্টেপ বা স্টেজ। আর এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন? একটা না অনেকক্ষণ বলে গেলাম। স্যার কোনো সমস্যা নেই, সামনে এগান। ফাইন। এতে কিন্তু দুটো জিনিস ভাই মনে হচ্ছে, আগে আমার মাথায় নেগেটিভটা আসতেছে, আর মনে হচ্ছে যে সবার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এই জন্য কোনো কোশ্চেন নেই। না স্যার, মনে হচ্ছে সবাই বুঝছে স্যার। সবাই বুঝছে? হুম, ফাইন, ওকে। তারপরে আমি বলে রাখি, দেখেন আমরা সকলে আমাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে আসতেছি, এটা সবাই আমরা বুঝবো। আমিও ফার্স্ট টাইম একবারে বুঝতে পারছিলাম না। তো আপনারা যদি কেউ আসলে কোনো কনফিউশন বা হেজিটেশন থাকে, আপনারা মানে ফ্রিলি আমাকে ফিডব্যাক দিতে পারেন বা কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, কোনো কোনো হেজিটেট ফিল করার দরকার নাই, এবং কে কি মনে করলো না করলো সেটাও তা কোনো দরকার নাই, কারণ আমরা আজকে এখানে লার্নিং নেওয়ার জন্য আসছি। শেখার সময় লজ্জা করলে কিন্তু আজীবন লজ্জায় থাকতে হয়। ঠিক আছে, তো সেই জায়গাটা থেকে আমরা একটু সবাই সচেষ্ট হই, দীপঙ্করদের কথা সূত্র ধরে সামনে এগোই, যে আমরা সকলে বুঝতে পেরেছি আর কি। এখন আসেন, এই সেফটি কিছু ম্যাটার্স আছে এবং রুলস আছে। এখন এই রুলস এর ভিতরে আসলে কারা কারা আছে বা সেফটি রুলসটা কি? আমরা আমাদের একটা জরিপ, আসলে একটা সিবিএলএম উল্লেখ আছে যে 2011 সালের জরিপ এটা, যে 622 ওয়ার্কার হচ্ছে মারা যায়, 395 জন ইনজুর্ড হয়। এটা মানে সারা বিশ্বে বা একটা রেকর্ড আছে আর কি, ওয়াশ একটা সংস্থা আছে, তারা এই রেকর্ডে রাখছে। তো এখন 13 বছর আগের রেকর্ড দেখাচ্ছি, 13 বছর পরের রেকর্ডটা আমার আসলে জানা নেই। কিন্তু মানে কেন আসলে এই ম্যাটার্স গুলা কি কি, আমরা প্রথম যে ম্যাটার্সটা আইডেন্টিফাই করতে পারি সেটা ধরে নেওয়া হচ্ছে কোনো পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকার কারণে, অভিজ্ঞতা না থাকার কারণে, তাদের একজন কর্মীর লিগ্যাল রাইটস গুলা কি আছে সেগুলা সে জানে না, আর কোশ্চেন করতে আসলে ভয় পায় একজন কর্মী, যে মনে করে যে আমি যদি কিছু বলি বা কোশ্চেন করি তাহলে হয়তো আমার
চাকরি নিয়ে টানাটানি বেঁধে যাবে, বিষয়টা এরকম হয়। আর ওয়ার্ক এবং অ্যাক্টিভিটির সঙ্গে যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা করতে কিন্তু অনেকে ফেল করে। এই কারণগুলাতে মূলত ওয়ার্ক প্লেসে অ্যাক্সিডেন্ট গুলা ঘটে। আরো কারণ আছে, এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেফটি রোল একটা অর্গানাইজেশনে মূলত 3 ধরনের সেফটি রোল থাকে। এমপ্লয়ার্স রোল, মানে যিনি চাকরিদাতা, সুপারভাইজার যিনি ম্যানেজার বা সুপারভাইজার হিসেবে কাজ করে, আর হচ্ছে এমপ্লয়িজ মানে যিনি চাকুরিজীবী, মানে মালিক পক্ষ সুপারভাইজার এবং যিনি চাকরি করেন বা কর্মী তার। এই 3 ধরনের সেফটি রোল একটা অর্গানাইজেশনে প্লে করা হয় বা থাকে, মূলত ভূমিকা থাকে। কার রোল কি একটু আসুন দেখার চেষ্টা করি। এমপ্লয়ার্স রোলটা যদি আমরা দেখি, তাহলে এমপ্লয়ার্স বা যিনি চাকরিদাতা, তার কাজ হচ্ছে তার অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানের সেফটি পলিসি এবং প্রোগ্রামগুলোকে এস্টাবলিশ করা। এরপরে কর্মীদের প্রয়োজনীয় ট্রেনিং গুলা প্রোভাইড করবে কর্মীদের। এরপরে ইনফরমেশন দিবে যে ভাই এই কাজে কিন্তু এরকম রিস্ক, আপনি চাইলে করতে পারেন, আবার আপনি চাইলে নাও করতে পারেন, বা আপনি কতটুকু ক্যাপাবেল এই রিস্ক ওয়ার্ক গুলা করার, প্রপার ইনফরমেশন দিতে হবে। তার ওয়ার্ক প্লেসে যদি কোনো হ্যাজার্ড থাকে, সেই ইনফরমেশন গুলো প্রপারলি ডিস্ট্রিবিউট করতে হবে অ্যামং দ্য সুপারভাইজার অ্যান্ড এমপ্লয়িজ। আর আমাদের অর্গানাইজেশন বা ওয়ার্ক প্লেসে পর্যাপ্ত এবং উপযুক্ত, আমি পর্যাপ্ত সঙ্গে উপযুক্তটা বলি, কারণ অনেক জায়গায় পিপি থাকে শুধু নামমাত্র। এক হ্যান্ড গ্লাভসেরই কয়েক ধরন হ্যান্ড গ্লাভস আছে ওয়ার্ক কার্যক্রম, মানে ওয়ার্ক প্লেস ভেদে। তো এই জন্য বলি পর্যাপ্ত ও উপযুক্ত, উপযুক্ত পর্যাপ্ত পিপি থাকতে হবে। এটা এমপ্লয়ার কাজ হচ্ছে এনশিওর করা বা মানে নিশ্চিত করা। আর হ্যাজার্ডিয়াস ওয়ার্ক প্লেসের তথ্য প্রোভাইড করতে হবে, এটা তো আগেই বলছি। এটা গেল এমপ্লয়ার্স এর রোল। এবার সুপারভাইজারের রোল যদি আসি, তাহলে আমাদেরকে দেখতে হবে যে ওই যে সেফটি পলিসি গুলা আছে, সেইগুলা তার আন্ডারের কর্মীরা মানতেছে কিনা সেটা তাকে মেকশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। তারপরে যে কোনো হ্যাজার্ড বা ডেঞ্জারাস জবের ক্ষেত্রে অবশ্যই কর্মীদেরকে আগে থেকে ব্রিফ করতে হবে, সচেতন করতে হবে, এবং সেফটি ম্যাটার্স গুলা তাকে বলে দিতে হবে যে এইখানে কিন্তু এই সেফটি ম্যাটার্স গুলা আছে। আর ইকুইপমেন্ট গুলা প্রপারলি মানে আসলেই নিরাপদ আছে কিনা সেইগুলা সুপারভাইজারকে এনশিওর করতে হবে। সে কর্মী কাজে যাওয়ার আগে সুপারভাইজারকে নিশ্চিত হতে হবে যে তার কর্মীরা যে যন্ত্রপাতিগুলো দিয়ে কাজ করবে সেগুলা এসওপি মেনটেন করে কাজটা হচ্ছে আর কি। আর এমপ্লয়ার্স এর কাজ কি? অর্গানাইজেশনের আইন কানুন গুলাকে মান্য করা। পিপি আছে, পিপি পড়লে গরম লাগে, ভাল লাগে না, কাজ করতে পারি না, না পড়লে কি হবে, আমি সারা জীবনে কোনোদিন এইসব পড়ি নাই, এই হচ্ছে কর্মীদের একটা বাহানা থাকে। ঠিক আছে। আর ইকুইপমেন্ট এবং মেশিনগুলো অবশ্যই ব্যবহার করার সময় সেফটি পদ্ধতিতেই ব্যবহার করতে হবে। আমরা ওভার স্মার্ট হওয়ার জন্য অনেক সময় রাফ ইউজ করি বা আনইথিক্যাল ইউজ করি, এসওপি মানি না, একজন মানে হিসেবে সেই হিসেবে আর কি আমরা এগুলা করি। আর পিপি তো অবশ্যই পড়তে হবে। যদি কখনো হ্যাজার্ড আইডেন্টিফাই হয়, সঙ্গে সঙ্গে আমার বসকে মানে রিপোর্ট করতে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ক সেফলি অ্যান্ড ডোন্ট ফুল অ্যারাউন্ড। নিজের নিরাপত্তা নিজের কাছে। আমরা ওই আমাদের একটা অভ্যাস আছে, কিছু হবে না, ব্যাপার না, এ কত করছি, এরকম একটা মানে ইগনোরিং অ্যাটিটিউড আমাদের ভিতরে থাকে। ইলেকট্রিক মিস্ত্রিরা কটাস করে দাঁতের টাইনে তারের ইনসুলেশন ছাড়ায়। আপনি আজ থেকে 10 বছর আগের একজন ভালো ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারকে বা ইলেকট্রিশিয়ানকে বলেন যে ভাই এটা ঠিক না, তুমি কম্বিনেশন প্লায়ার্স আছে, কাটিং প্লায়ার্স আছে, এইখান থেকে তুমি ইয়া করো,
আর দেখবেন যে সে বলবে যে "এস, এগুলা কিছু হয় না, এগুলা আমি জীবন 10 বছর ধরে এগুলা করতেছি, 20 বছর ধরে এগুলা করতেছি, এখন আপনি এসেন শেখাইতে।" কথাটা অনেক সময় এরকম বলে। এইটা হচ্ছে লাস্ট পয়েন্ট। তো সো ডোন্ট ফুল অ্যারাউন্ড। ঠিক আছে, ওয়ার্ক সেফলি, ডোন্ট ফুল অ্যারাউন্ড। জি সুপ্তি আপু বলেন। স্যার আপনার কথা আমরা ভালো বুঝতে পারছি না, মানে আমি বুঝতে পারছি না। ওকে, সকলেরই কি সেম সমস্যা হচ্ছে? না স্যার, আমি শুনতে পারছি স্যার। আমিও শুনতে পাচ্ছি। ওকে, সুপ্তি আপু আপনি মনে হয় কেটে দিয়ে আর একবার একটু জয়েন করেন, আই হোপ যে ঠিক হয়ে যাবে। অনেক সময় ওই ইসের কারণে হতে পারে আর কি। ঠিক আছে আপু। আর ঠিক আছে, তো একজন ওয়ার্কার হিসেবে আমার রাইটসটা আসলে কি থাকে? আমার 3টা রাইটস, একজন ওয়ার্কারের 3টা রাইটস, যে রাইট টু নো, রাইট টু পার্টিসিপেট, রাইট টু রিফিউজ। আমার জানার অধিকার আছে, জানার পর আমি ওইটাকে অংশগ্রহণ করতে পারি ওই কাজে, অথবা আমি ওটাকে রিফিউজও করতে পারি যে ভাই এই কাজ আমার দ্বারা হবে না। এই রাইটসটা কিন্তু একজন ওয়ার্কারের আছে। ঠিক আছে, এবং একটা কাজ শুরু করার আগে একজন কর্মী হিসেবে আমি সর্বোচ্চ মানে বিষয়গুলো আমি জানবো, এটাই হচ্ছে আমার ডিউটি বা কাজ। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট মডিউল বা ফার্স্ট সেশন। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, কোশ্চেন যাদের নাই তারা একটু হাত উঁচু করি। ওকে, আশিস দার মনে হয় কোশ্চেন আছে। জামান জামান আচ্ছা নাই। মিলনের কোশ্চেন আছে। আশিস দা, আশিস দা কি আছেন আমাদের সাথে? থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে এগোই। আমাদের পরের সেশন হচ্ছে ওয়ার্ক হ্যাজার্ড, অ্যাপ্লাই ওয়ার্ক প্র্যাকটিস ইন সিভিটি এন্ড এনভায়রনমেন্ট। আচ্ছা, এইখানে আর একবার একটু প্রশ্ন দিয়ে শুরু করি। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট কি, কাকে বলে বলেন? কেউ কি বলতে পারবেন অ্যাক্সিডেন্ট কাকে বলে? অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা। আমরা এর আগে যেটা পড়ছি হ্যাজার্ড, হ্যাজার্ডের থেকে রিস্ক, এবং রিস্কের যে রিস্কটা ছিল সেই রিস্কটা যদি ঘটে যায় সেটাই হচ্ছে অ্যাক্সিডেন্ট। রিস্কটা ঘটে গেলে অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তাহলে ইনসিডেন্ট কোনটা? অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা যেটা ঘটতেছে, আর ইনসিডেন্ট হচ্ছে যে কোনো ঘটনা। ওকে, স্যার Fine. যে কোনো দুর্ঘটনা হওয়াকে অ্যাক্সিডেন্ট বলে। অ্যাক্সিডেন্টের বাংলা মিনিং হচ্ছে দুর্ঘটনা, কিন্তু আমি কোনটাকে ঘটনা বলবো আর কোনটাকে দুর্ঘটনা বলবো এইটুকু তো মানে বুঝতে হবে। মানে আমার বোঝার জায়গাটা হচ্ছে ওইটা। ঠিক আছে স্যার। দুর্ঘটনা ঘটে যাওয়াকে অ্যাক্সিডেন্ট বলে। ভাই, অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনার ভিতরে পার্থক্য হচ্ছে বাংলা আর ইংলিশ, তাই না? জি স্যার স্যার। accident হলো এমন কোনো ঘটনা যেটা আমরা মানে কন্ট্রোল করতে পারি না, মানে আমাদের আনকন্ট্রোলে চলে যায়, সেটাই হলো অ্যাক্সিডেন্ট। আর ইনসিডেন্ট কি আমাদের কন্ট্রোলে আছে? না স্যার, এটাও কন্ট্রোলে নাই। ঘটনা, ইনসিডেন্ট মানে তো ঘটনা। আহ, জামান যিনি আছেন উনি কিছু বলতে চাচ্ছিলেন, বলেন স্যার। স্যার অ্যাক্সিডেন্ট যেটা, সেটা হচ্ছে জি। যে
আচ্ছা, ইনসিডেন্ট হচ্ছে যে অ্যাক্সিডেন্ট আর ইনসিডেন্ট দুটোর ভিতরে পার্থক্য আই থিঙ্ক সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আমরা সম্ভাব্য জানি যে এটা হইতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে একটা, এটাকে বলা যাবে ইনসিডেন্ট। আর অ্যাক্সিডেন্ট হচ্ছে যে আমরা জানি না বাট হঠাৎ করে হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। মানে সম্ভব মানে অনেক সময় আমরা লেখা দেখি যে দুর্ঘটনা অথবা দেখা যাচ্ছে যে ফায়ার সেফটিতে যদি আসে যে এটা মানে এইখানে গেলে অথবা এটা করলে দুর্ঘটনা ঘটতে পারে, বাট ঘটবে এরকম কোনো বিষয় নাই। যদি এরকম কোনো কিছু হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনসিডেন্ট বলতে পারি। অ্যাক্সিডেন্ট হচ্ছে যে ওইখানে দুর্ঘটনা ঘটার অপরচুনিটি ছিল না বাট হয়ে গেছে। ওকে, আচ্ছা, আর কেউ কিছু? প্রিয়াঙ্কা আপু মনে হয় কিছু বলতে যাচ্ছিলেন। স্যার আমি বলছি। ও আচ্ছা, আশিস দা। স্যার মানে এইটা বলা যায় না যে রিস্ক কন্ট্রোল করতে না পারাকে হ্যাজার্ড বলে, ই বলে আর কি, অ্যাক্সিডেন্ট বলে। না, রিস্ক কন্ট্রোল করতে না পারার কারণে অ্যাক্সিডেন্ট হয়, এটা ঠিক আছে। এবং হ্যাজার্ড থেকে মানে তিনটা আছে সিকোয়েন্সলি, হ্যাজার্ড থেকে রিস্ক উৎপন্ন হয়, রিস্ক যখন কন্ট্রোল করতে না পারে তখন অ্যাক্সিডেন্ট ঘটে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্টের ভিতরে জাস্ট একটা জিনিসের পার্থক্য, সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটাকে বলবো যখন যেখানে কোনো ব্যক্তি, বস্তু বা পরিবেশের ক্ষতি সাধিত হবে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। আর ইনসিডেন্ট হচ্ছে ঘটনা ঘটছে কিন্তু ক্ষতি হয়নি। আপনি বর্ষাকালে হাঁটতে যেয়ে স্লিপ করে পড়ে গেলেন, আপনার মাজা ভাঙলো না, কিছুই হলো না, আপনি ব্যথাও পেলেন না, কিন্তু পড়ে গেছেন, ঘটনা কিন্তু ঘটছে, ওটা হচ্ছে ইনসিডেন্ট। কিন্তু পড়ে যেয়ে যদি আপনার কোমর ভেঙে যায় বা হাত ভেঙে যায় বা মাথা ফেটে যায় বা পা ভেঙে যায় তখন সেটা অ্যাক্সিডেন্ট। বুঝতে পারছেন? স্যার আরেকবার একটু বলেন। অ্যাক্সিডেন্ট হচ্ছে ঘটনা ঘটার ফলে মানে হ্যাজার্ডের ফলে উৎপন্ন রিস্ক কন্ট্রোল করতে না পারার কারণে যখন কোনো ঘটনা ঘটে এবং কোনো ক্ষতি সাধন হয় তখন সেটাকে বলি হচ্ছে অ্যাক্সিডেন্ট। আর ক্ষতি সাধিত না হলে সেটাকে বলি হচ্ছে ইনসিডেন্ট। আমাদের যদিও টপিকস ইনসিডেন্ট নাই, কিন্তু অ্যাক্সিডেন্টটাকে ভালোভাবে বোঝার জন্য আমি ইনসিডেন্টটা টানছি আর কি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। An accident is an unplanned and uncontrolled event which the action or reaction of object, substance or additional result in personal injury, property or environment damage of the probability thereof। মানে আপনার যে হ্যাজার্ড ছিল সেই হ্যাজার্ডের ফলে সংঘটিত দুর্ঘটনা বা ঘটনা ঘটছে এবং তার ফলে কোনো ক্ষতি সাধিত হয়েছে তখন তাকে সেটাকে অ্যাক্সিডেন্ট বলবো। আমি কি বুঝাইতে পারছি ভাই? নাকি এখন একটু কনফিউশন আছে? হ্যালো, আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে কি আমি শুনতে পাচ্ছি না, এরকম হচ্ছে নাকি? স্যার কেউ কিছু বলতেছে না, এই জন্য স্যার আমরা বুঝতে পেরেছি স্যার। ও না, আপনারা একটু, যে আমি এর আগেও বলছি যে বুঝতে পারলেও একটু কেউ রেসপন্স করবেন, না হলে অনেক সময় অনলাইন তো মানে মনে হয় যে হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি শুনতে পাচ্ছি না আর কি। স্যার এটা তো হচ্ছে রাকিবুল স্যারের ই ছিল, এই জন্য মানে স্যার বুঝতে পারছে কিনা স্যার বলতেছে না, এই জন্য আমি তো কিছু বলিনি না স্যার এর জন্য। আচ্ছা ঠিক আছে স্যার প্রত্যেকটা অ্যাক্সিডেন্টই একটা ইনসিডেন্ট,
তবে সব ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট না, যে ইনসিডেন্টে ক্ষতি হবে সেইটা অ্যাক্সিডেন্ট হিসাবে নেব, ঠিক আছে? আদার মানে একটা দৃষ্টিকোণ থেকে দেখলে ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেকটাকে ঘটনা বলবো, ঠিক আছে? কিন্তু এই ঘটনা যেটা ক্ষতি হবে সেটা অ্যাক্সিডেন্টে ফেলবো, আর যে ঘটনায় ক্ষতি হবে না সেটা ইনসিডেন্টে ফেলবো। রাইট রাইট রাইট, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আমরা অ্যাক্সিডেন্ট মনে হয় ক্লিয়ার, বুঝতে পারছি, তাই না? এরপরে অ্যাক্সিডেন্ট ঘটে কেন আপনাদের কাছে কি মনে হয় বলেন? অ্যাক্সিডেন্ট কেন করতে পারে? ওকে, আমরা একটু দেখি অ্যাক্সিডেন্ট কেন ঘটে। মেইন রিজন হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটি, ইকুইপমেন্ট বা মেশিন, ম্যাটেরিয়াল বা সাবস্টেন্স, আর হচ্ছে আমাদের যে কাজের প্রসেস, সেই প্রসেস ঠিক মতো না থাকার কারণে মূলত হচ্ছে অ্যাক্সিডেন্ট ঘটে আর কি। আর কারণ বলতে আমরা বুঝি যে আনঅ্যাওয়ারনেস অফ ডেঞ্জার, ওই যে আগেই বলছি যে বিপদের ক্ষেত্রে আমরা মানে ওয়াকিবহাল থাকি না। তারপরে সেফটি ইস্যুগুলাকে আমরা মানে ডিসরিগার্ড করি, যা ব্যাপার না, এগুলো হয়ে যাবে। নেগলিজেন্স, অবহেলা তো আছেই। প্রপার সেফটি প্রসিডিউর সম্পর্কে আমাদের সম্যক ধারণা নাই বা থাকে না। আমরা একটা টুলস অ্যান্ড ইকুইপমেন্ট ব্যবহার করার আগে কখনোই প্রপার ইয়া করি না আর কি, মানে তার এসওপিটা ভালোভাবে দেখে নেই না। আনটাইডি কন্ডিশন, অবশ্যই এটা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ওয়ার্ক প্লেসের একটা কমন চিত্র। খুব টাইট, যেখানে 5 জন মানে 3 জন কাজ করার কথা সেখানে 5 জন করে, এরকম মানে আনটাইডি ওয়ার্ক প্লেস থাকে আর কি। ইনঅ্যাডিকুয়েট লাইট বা ভেন্টিলেশন, এটাও ঠিক আছে। আপনি অনেক গ্যারেজ বা কারখানায় যে দেখবেন যে এই প্রবলেমটা আছে। আর সঠিক টুলস দিয়ে আমরা সঠিক কাজটা করি না। আর ফাইনালি সবগুলোকে বলা হয় আনসেফ কন্ডিশন। এখন এই ওয়াশ ইস্যুর জন্য রেসপন্সিবল কে? হু ইজ রেসপন্সিবল ফর ওয়াশ? ওয়াশ ইস্যুর জন্য রেসপন্সিবল কে? এক কথায়, ইউ আর দ্য রেসপন্সিবল ফর ওয়াশ। মানে আপনি যেখানে কাজ করতেছেন আপনার ওয়াশের জন্য আপনি রেসপন্সিবল। আপনার রিফিউজ করার রাইটস আছে যে আপনি রিফিউজ করে দিবেন যে আপনি কাজ করবেন না, তাহলে তো হয়ে গেল। তাহলে আপনি রিস্ক দেখে কাজ করবেন কেন? আর ইন্ডাস্ট্রি বা ওয়ার্ক প্লেসে ওয়াশ ম্যানেজার অথবা সুপারভাইজার হচ্ছে ওয়াশ ইস্যুর জন্য রেসপন্সিবল থাকে আর কি। এখন এইখানে ডিউটি অফ কেয়ার বলে একটা কথা আছে। হোয়াট ডু ইউ মিন বাই ডিউটি অফ কেয়ার, বা ডিউটি অফ কেয়ার বলতে আমরা কি বুঝি? আমি যদি খুব সহজেই বুঝি যে আমার ডাইনে বায়ে সামনে পেছনে উপরে নিচে যারাই কাজ করে না কেন, আমার দ্বারা যেন তারা ওয়ার্ক প্লেসে কোনো ক্ষতি সাধন না হয় বা তাদের যেন কোনো প্রকার ক্ষতি না হয়, এই খেয়ালটা রাখাকে বলা হয়েছে ডিউটি অফ কেয়ার। শুধু আমার দ্বারা না, মানে আমি যদি দেখি যে তারা কোনো ক্ষতি সাধিত হচ্ছে তাহলে সেখানেও আমাকে করতে হবে, এটাকে বলা হয়েছে ডিউটি অফ কেয়ার। এটা আপনারা আর একটু ডিটেলসে পড়ে নিন। ডিউটি অফ কেয়ারের রেসপন্সিবিলিটিস কি? যে একটা সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট প্রোভাইড করা, একটা সেফ লার্নিং বা অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্ট প্রোভাইড করা, ওয়ার্ক সিস্টেমটাকে সেফলি রাখা, আমাদের ইকুইপমেন্ট গুলাকে সেফ রাখা, সেফটি রিকোয়ারমেন্ট সম্পর্কে যোগাযোগ করা, হ্যাজার্ড ইনফরমেশন গুলো প্রোভাইড করা, আর ইনস্ট্রাকশন এবং ট্রেনিং করা এবং সুপারভিশন করা। এগুলো হচ্ছে ডিউটি অফ কেয়ারের রেসপন্সিবিলিটিস পড়ে। এটা দরকার নাই। এখন এইখানে আসি আমাদের টাইপ অফ হ্যাজার্ড। আমরা সিএস এ দেখছি মূলত 6 ধরনের হ্যাজার্ড হচ্ছে আমাদের এখানে থাকে। একটাকে বলি আমরা সেফটি হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, আর আরেকটা ছিল হচ্ছে সাইকোলজিক্যাল হ্যাজার্ড।
এখন সেফটি হ্যাজার্ড আর বা ফিজিক্যাল হ্যাজার্ড আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এই জায়গাটা যদি আমি একটু বলি, যে এক কথায় যদি বলি যে সেফটি হ্যাজার্ড হচ্ছে মানে সেফটি ইস্যু। ধরেন আমি একটা ল্যাডার ব্যবহার করতেছি, মই, তো বা আমি উচ্চ স্থানে কাজ করতেছি, সেইখানে কাজ করার সময় আমাকে সেফটি বেল্ট বা সেফটি ভেস্ট বেঁধে কাজ করতে হচ্ছে। ওই সেফটি বেল্ট বা সেফটি ভেস্টে যদি প্রবলেম থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে সেফটি হ্যাজার্ড। ঠিক আছে, মানে আমার নিরাপত্তা প্রদানকারী যন্ত্রপাতিগুলোতেই যদি প্রবলেম থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সেফটি হ্যাজার্ড, সেফটি ইস্যুতে। আপনি হাইটে যখন কাজ করবেন নিচে নেট থাকার কথা, তো সেই নেট নাই, তাহলে ওইটাকে আমরা বলবো সেফটি হ্যাজার্ড। অথবা নেট আছে ছেঁড়া ফুটা ফাটা, তাহলে সেটাকে বলবো হচ্ছে সেফটি হ্যাজার্ড। ঠিক আছে। আর বায়োলজিক্যাল হ্যাজার্ড কোনগুলা? প্রাণী মানে জীবন্ত কোনো জিনিস দিয়ে যখন কোনো ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা থাকে তখন সেটাকে আমরা বলি বায়োলজিক্যাল হ্যাজার্ড। তো যেমন ভাইরাস, আমরা তার একটা চরম সাক্ষী। এই ভাইরাসটা ছিল হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড, কিন্তু চায়নার কোনো গবেষণাগার সেই হ্যাজার্ডটাকে কন্ট্রোল করতে পারে নাই, রিস্কটাকে কন্ট্রোল করতে পারে নাই, সারা দুনিয়া তার জন্য ভুগলো। এটাই হচ্ছে মানে ওইটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। এছাড়া আমাদের অনেক সময় সাপ, ইঁদুরে সবকিছু কেটে দেয়, তা ইঁদুরও বায়োলজিক্যাল হ্যাজার্ড হতে পারে। আর ফিজিক্যাল হ্যাজার্ড হচ্ছে অতিরিক্ত তাপ, কম আলো, মানে যে লো লাইটিং, ওভার হিটিং, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। মানে প্রকৃতি থেকে উদ্বুদ্ধ যে সমস্যাগুলোর কারণে আমাদের ওয়ার্ক প্লেসে ক্ষতি সাধিত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। বন্যা, ভূমিকম্প, এগুলাকে আমরা বলবো হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। আর্গোনমিক হ্যাজার্ড কোনটা? আমাদের অবস্থান বা আমরা যে মেশিন বা টুলস ইকুইপমেন্ট বা যে বস্তুগুলা নিয়ে কাজ করি সেই বস্তুগুলার অবস্থানের কারণে যখন আমাদের ক্ষতি সাধন হয় শরীরের, তখন সেগুলোকে বলে হচ্ছে আমরা আর্গোনমিক হ্যাজার্ড। যেমন আমরা যে চেয়ারটায় বসছি, এই চেয়ারের পোর্শন যদি ঠিক না থাকে তাহলে আমাদের কিছুদিন পর কোমর বা পিঠ ব্যথা করে। আমরা হাত উঁচু করে ঘাড় উঁচু করে দীর্ঘক্ষণ যদি কোনো কাজ করা লাগে তাহলে আমার এই ঘাড়ে সমস্যা হতে পারে। তারপরে আমরা এই যে কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে কাজ করি, আমাদের চোখে ব্যথা হয় বা করে, তখন এইগুলোকে বলা হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। আর কেমিক্যাল হ্যাজার্ড কোনগুলোকে বলা হচ্ছে? রাসায়নিক দ্রব্য, একেবারে সোজা বাংলায় যে এমন কিছু ওয়ার্ক প্লেসে এমন কোনো কাজ করা লাগে যেটা হচ্ছে রাসায়নিক বিষক্রিয়া বা রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করার ফলে যে রিস্ক থাকে বা যে কাজগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। যেমন অ্যাসিড, তারপরে H2O, মানে এরকম আরো অনেক ধরনের আছে, যে ক্লোরোফর্ম ইত্যাদি যে জিনিসগুলো আছে এগুলার ফলে যে হ্যাজার্ড উৎপন্ন সেগুলোকে বলা হয় কেমিক্যাল হ্যাজার্ড। আর এর বাইরে থাকলে হচ্ছে সাইকোলজিক্যাল হ্যাজার্ড। সাইকোলজিক্যাল হ্যাজার্ডটা হচ্ছে মনস্তাত্ত্বিক। আপনার ওয়ার্ক প্লেসে আপনার বস আপনাকে ইন্টেনশনালি বা আনইনটেনশনালি এমন প্যারা দিল, আপনি একটা কাজ নিয়ে এনজাইটিতে ভুগতে থাকলেন, বা মানে আপনার কাছে মনে হচ্ছে যে ওভারলোড, তারপরে আপনি একটু ভুল করলে আপনার বস আপনাকে অতিরিক্ত শাসন করবে, এই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে সাইকোলজিক্যাল হ্যাজার্ড। তাহলে আমাদের হ্যাজার্ড হচ্ছে 6 প্রকার। আমরা যদি একটু কনক্লুশনটা নিই যে হ্যাজার্ড হচ্ছে 6 প্রকার: সেফটি হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল হ্যাজার্ড। এগুলা সবই আমি আলোচনা করে ফেলছি। হ্যাজার্ড আইডেন্টিফিকেশনটা আমি প্রথমে আলোচনা করে ফেলছি যে আইডেন্টিফাই বাই ইন্সপেকশন আর ইউজ হ্যাজার্ড অ্যানালিসিস রিপোর্ট, assess by use of risk assessment matrix, eliminate or control, review complexity, এটা দরকার নাই। স্টেইং সেফ, আমরা যে শব্দটা দেখছি সেফ শব্দটা আসলে 4টা শব্দ রয়েছে: এসে স্পট দ্য হ্যাজার্ড, অ্যাসেস দ্য হ্যাজার্ড, ফিক্স দ্য হ্যাজার্ড, ইভ্যালুয়েট দ্য রেজাল্ট। এই কারণে সেফ সবসময় বড় হাতের অক্ষরে লেখা হয়। আপনি দেখবেন সেফ সাধারণত ছোট হাতের অক্ষরে লেখা হয় না, মানে সেফটি ইস্যু বোঝানোর জন্য সেফটাকে বড় হাতের লেখা হয়। এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি এই সিবিএলএমটা। এই সিবিএলএম থেকে আমাদের একটা বা দুইটা কোশ্চেন আসবে,
তো আমি চেষ্টা করেছি যেসব জায়গা থেকে কোশ্চেন গুলো আসবে সেগুলা মানে অত বড় সিবিএলএম বা অত বড় জায়গা থেকে কোন যে জায়গা থেকে কোশ্চেন আসার মতো বা ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোকে আমরা একটু টাচ করার চেষ্টা করেছি। কারো কোনো কোশ্চেন? স্যার আমার একটা কথা বলার ছিল। জি বলেন। স্যার অনেক সময় হয় কি যে আমরা 1-1.5 ঘন্টা ক্লাস করার কারণে ক্লাসে সবকিছু বুঝি, বাট পরেক্ষণ যখন আমরা সেটা দেখতে যাই অনেক সময় মনে পড়ে না। তো আপনি বলেছিলেন যে ভিডিওটা হচ্ছে আপনি ইউটিউবে আপলোড করে আমাদের পরবর্তীতে সেটা আবার রিভাইজ দেওয়ার সুযোগ করে দিবেন। তো আমরা এটা কবে থেকে পাবো একটু জানতে চাচ্ছি। আমি আশা করতেছি আগামীকাল থেকে পাবেন। অ্যাকচুয়ালি ওটা একটু সময় লাগে, মানে ক্লাস নেওয়ার পরে ভিডিও প্রসেস হয়ে আমার মেইলে লিংক দেয় গুগল, হ্যাঁ, তারপরে ওইখান থেকে আমাকে ডাউনলোড করতে হয়, দেন ওইটা আপলোড করতে হয়। তো এই যে একটা যে প্রসেস, এই প্রসেসটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমি এখনো এই প্রসেসটা মানে স্টার্ট করতে আমার একটু সময় লাগতেছে। তো হোপলি গত 2 দিনেরটা আমি আজকেই দিয়ে দিব, আর আজকেরটা আপনারা আগামী দিন পাবেন। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ। জি প্রিয়াঙ্কা বলেন আপু। স্যার আজকে যে আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্টটা দিলাম ওটা স্যার কোথায় পাবো? মানে আমি তো স্ক্রিনশট দেইনি, আমি পরবর্তীতে যদি একটু রিভিউ করতে চাই কোশ্চেন গুলো আসলে কোথায় পাওয়া যাবে? ওই লিংকে যতবার খুশি ক্লিক করে আপনি করতে পারবেন আর কি। মানে রিভিউ করার জন্য আবার কি ওই যে পরীক্ষা মানে দেয়া লাগবে, কোশ্চেন গুলো সলভ করা লাগবে, না আমি যেটা জি রেডি করছি ওটা পাবো? আপনি একটু ঢুকে দেখেন, আপনাকে মনে হয় আর একবার একটু দেওয়া লাগবে আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। স্যার এই টপিকটা থেকে প্রিভিয়াস কি টাইপের কোশ্চেন এসেছে একটু যদি আলোচনা করতেন তাহলে কিছুটা হয়তো বা ক্লিয়ার হতো। করব না এখন। আপনাকে আগে পড়তে হবে, সিবিএলএমটা পড়েন, কালকে এটার উপরে ফরমেটিভ অ্যাসেসমেন্ট হবে, তখন ধারণা পাবেন। হ্যাঁ, ওকে স্যার। মানে একটু ফ্রি হ্যান্ডে পড়েন আর কি। ঠিক আছে? ওকে স্যার। ওকে, আচ্ছা জি বলেন। এখন হচ্ছে উন্মুক্ত। স্যার জি স্যার। স্যার বলছি যে এই সিবিএলএম এত বড় বড় সিবিএলএম কিভাবে আমি পড়ে শেষ করব? আমাদের পদ্ধতিটা বলে দেন, আমাদের কিভাবে পড়া প্রিপারেশন নেওয়া উচিত? গুড, ভেরি গুড। মানে পেজ নাম্বার দেখে আতঙ্কিত হয়ে যাওয়া লাগতেছে যে এত পড়বো কিভাবে। রাইট রাইট স্যার। ওকে, আচ্ছা আমি বলতেছি আর কি। হ্যাঁ, মাসুদ ভাই একটু করেন, মিউট করেন, আমি বলতেছি। ওকে, আমি একটা সিবিএলএম ওপেন করি। হ্যাঁ, ধরেন এই সিবিএলএমটাই যদি আমি ওপেন করি এবং আপনাদের সঙ্গে যদি শেয়ার করি, থ্যাংক ইউ মাসুদ ভাই এত সুন্দর একটা কোশ্চেন অ্যারাইজ করার জন্য। এটা আমি সাধারণত প্রথম দিকে ওই যে সিএস দেখে সেদিনই দেখিয়ে দেই, কিন্তু এবার যেন মিস্টেক হয়ে গেছে। ওকে, আপনারা সিবিএলএম এর কভার পেজ গেলেন, এরপরে টেবিল অফ কন্টেন্ট দেখি। এইখানে দেখলে আমরা বুঝতে পারবো এখানে অনেকগুলা টপিকস আছে। ওভারভিউ অফ দ্য মডিউল দরকার নাই, মডিউল কন্টেন্ট দরকার নাই, লার্নিং আউটকাম কন্ট্রোল দরকার নাই, রিলেটিং টু ইমিডিয়েট লার্নিং এক্সপিরিয়েন্স দরকার নাই। আমরা শুধু পড়বো হচ্ছে ইনফরমেশন শিট, সেলফ চেকে রাখবো।
তাহলে এইটার যদি এই সিবিএলএমটা যদি ইনফরমেশন শিট আমরা দেখি, যে পেজটা দেখা যাচ্ছে 13 থেকে 15, মানে 16তে যেহেতু সেলফ চেক, তাহলে 13 থেকে 15 মানে 13, 14, 15, 3 পেজ দেখেন ইনফরমেশন শিট 3.1.1। এরপরে চলে আসবে ইনফরমেশন শিট 3.2.21। এইগুলা কিন্তু আমার দরকার নেই, এগুলো আমার পড়ার বিষয় না। 2.1-এ আছে 20 থেকে 30, তার মানে হচ্ছে 11, 11 আর 3 হচ্ছে 14। এরপরে কই ইনফরমেশন শিট আছে, এই যে ইনফরমেশন শিট। ইনফরমেশন শিট 3.3-তে আছে 38 থেকে 45, মানে হচ্ছে আপনার 8 পেজ। তাহলে ওই 14 আর 8 22। এরপরে আছে হচ্ছে ইনফরমেশন শিট এইখানে 59 থেকে 60, মানে 2 পেজ। তাহলে 22 আর 2 24, আর আছে 64 থেকে 66, তার মানে 3 পেজ। 24 আর 3 27। আপনি এই টোটাল সিবিএলএম এ আপনার পড়ার পেজ হচ্ছে 27টা, আপনার পড়ার পেজ। আর বাকিগুলা হচ্ছে আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশন দিছে। পেজ কিন্তু 76টা, হ্যাঁ, হয়তো আরো বেশি আছে 78টা। তাহলে 78 পেজের ভিতরে আপনি মাত্র 27 পেজ পড়বেন। ঠিক আছে, ক্লিয়ার যদি হইতে চারো তাহলে নিচের দিকে যাই। কপিরাইট এগুলো তো আগায়রা বাগায়রা সাগায়রা গেল, এই গেল, এগুলা কোনো দরকার নেই। এই যে সোজা যাব, যে এই যে ইনফরমেশন শিট 3.1.1, এই দেখেন যে জিনিসগুলো আমরা পড়ছি, আইডেন্টিফাই ওয়াশ ইস্যু, এখানেই কিন্তু আমরা পড়ছি। ঠিক আছে, পার্সোনাল রেসপন্সিবল ফর ওয়াশ স্ট্যান্ডার্ড, ওয়াশ ল সম্পর্কে বলা আছে, সেফটি রিপ্রেজেন্টেটিভ, সুপারভাইজার, অকুপেশনাল সেফটি, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অফিসার, ফার্স্ট এইড অফিসার, এগুলো বলা আছে, এগুলা কি কি কাজ করবেন আর কি। ঠিক আছে, এই এগুলো কি আমরা পড়বো স্যার? এই যে সুপারভাইজার, ফার্স্ট এইড অফিসার, দেখে রাখিয়েন, এগুলা একটু দেখে রাখিয়েন। না স্যার বলেন, তো পড়া লাগবে না বা এই টাইপের কিছু? না, সেটা বলতে পারবো না, কারণ কখন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে সেটা আমি নিজেও জানি না। স্যার আমি পেজ নাম্বার 30, স্যার এইটারই পেজ নাম্বার 30-এ হ্যাজার্ড কন্ট্রোল মেজার্স, এই, হ্যাঁ স্যার এই সিবিএলএম এর পেজ 30। রাইট স্যার, দেখেন তো স্যার ওখানে লেভেল 3, 2, 1, আবার 3, 2 কি ভুংবাং লাগছে। ভুলভাং লেখে নাই, আমরা ওইখানে হচ্ছে দেখেন আমার প্রেজেন্টেশন, আপনি যখন লেভেল 3 দেখবেন, এই যে পিপি আছে লেভেল 3-তে, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, এগুলা কিন্তু লেভেল 3 বক্সের ভিতরে ছিল। আর লেভেল 2 বক্সের ভিতরে ছিল হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল বা সাবস্টিটিউশন। ঠিক আছে, তো এরা ওইভাবে আলাদা করে নাই, কিন্তু ওই 6টা আছে কিন্তু, পিপি, সাবস্টিটিউশন, এলিমিনেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, এটসেট্রা। হ্যাঁ, কিন্তু স্যার লেখছে লেভেল 2, 3 কিন্তু দুইবার লেখা আসছে তো, কারণ লেভেল 1 এর ভিতরে অনেকগুলো আছে, লেভেল 2 এর ভিতরে 3-4টা আছে, 6টার থেকে তো 3টা লেভেলে ভাগ করা আছে, 6টাকে 3টা লেভেলে ভাগ করা আছে ব্রাদার, প্রেজেন্টেশনে দেখবেন আছে। ঠিক আছে স্যার। স্যার সেই আপনার ছবিটা কোথায় স্যার? কোন ছবিটা? আপনি যে পিরামিড, উল্টা পিরামিডের একটা ছবি দিলেন। দুটো স্ক্রিন তো একসঙ্গে শেয়ার করা যাবে না, তাহলে এটাকে বন্ধ করে ওইটা করতে হবে। ও ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন সিবিএলএম কিভাবে পড়বেন বা কতটুকু পড়বেন সেটা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, সো সিবিএলএম এত 100 পেজ 150 পেজ দেখে মানে ওয়ারিড হবার কিছু নেই। আসলে এর ভিতরে আমাদের স্টাডি করার জায়গা হচ্ছে শুধু ইনফরমেশন শিট গুলা। হ্যাঁ, এইগুলো আমরা একটু দেখে নেব আর কি। ওকে, এনি কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এখন একটা ওয়ার্ড ফাইল শেয়ার করব।
নাকি আজকে থাকবে বলেন? মাসুদ সাহেব বলেন কি করব? স্যার বলছিলাম কি, হুম। এই তো স্যার এটা তো এই এনএসডিএ যে কোশ্চেন করবে আমাদের জন্য, হুম। ওই কোশ্চেন গুলো কি এটার মধ্যে থেকে করবে না ওদের নিজস্ব কোনো সিভিএলএম থেকে করবে? না না, এইগুলোর ভিতর থেকেই করবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন নাই স্যার। ভাই এনএসডিএ তে যারা কোশ্চেন করে তারা কি বাংলাদেশের বাইরের লোক? না না, আপনার আমার মতোই তো লোক। তা বাংলাদেশে তো এই সিবিএলএম এর বাইরে তো এখনো মানে জি কোনো স্যার। অথরাইজ সিবিএলএম তৈরি হয়নি। তো তারা বাইরে কোন জায়গা থেকে করবে? আর আছে গুগল মামা, গুগল মামার সহায়তা নিয়ে যদি করে, এই আর কি। স্যার একটা কোশ্চেন করব। শিওর স্যার। স্যার আমাদের যে অ্যাসেসমেন্টটা হবে, অ্যাসেসমেন্টটা কি ওই এমসিকিউ আকারে হবে নাকি ওই রিটেন, কিভাবে কি হবে? স্যার মনে হয় প্রথম দিন আমার ক্লাসে ছিলেন না, নাকি ছিলেন স্যার? স্যার ক্লাসে আচ্ছা আমি বলি, রিটেন কোশ্চেনের প্যাটার্ন মোট 3 রকম কোশ্চেন আসবে। হ্যাঁ, মাল্টিপল চয়েস থাকবে 10টা, ম্যাচিং টেবিল থাকবে হচ্ছে 5টা, আর হচ্ছে শর্ট অ্যান্সার থাকবে 10টা, এই মোট 25টা। স্যাররা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে। জি স্যার। আর আশিস দা মনে হয় কোশ্চেন করছিলেন, আশিস দা কি ক্লিয়ার এখন? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে স্যার প্রথম সিভিল আজকে আমরা 10টা মাত্র এমসিকিউ দিছি, তা ওর ভিতরে শর্ট প্রশ্ন আর টেবিলের কোনো আছে কিনা স্যার? আপনি তো দেখছেনই, গুগল ফর্মে তো শর্ট অ্যান্সার দেওয়া সম্ভব না। শর্ট অ্যান্সারটা হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখবো কোশ্চেন গ্রুপে, আপনারা সেটা বাসায় বসে খাতায় লিখে ছবি তুলে গ্রুপে আপলোড করবেন। জি স্যার। আর টেবিলটা আজকে হচ্ছে ওই গুগল ফর্মেই থাকবে, টেবিল ম্যাচিংটা সেটা আগামী দিন থেকে পাবেন আর কি। বাইরে প্রথম দিনে যদি একসঙ্গে দেই তাও তো আপনারাই কনফিউজড হয়ে যাবেন, এই জন্য একটু এটা ঠিক। একটু এগোচ্ছি আর কি, মানে আস্তে আস্তে এগোই, চেষ্টা করতেছি সাস্টেনেবল ওয়েতে এগোনো। জি স্যার। ওকে, আমি হচ্ছে আজকের এইটার সঙ্গে রিলেটেড হচ্ছে যে প্র্যাকটিক্যালটা থাকবে সেইটা আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। আমাদের আজকের এই সিবিএলএম এর সঙ্গে বা ইউনিট অফ কম্পিটেন্সিতে 2টা অ্যাক্টিভিটি থাকে। একটা হচ্ছে হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট আর কি। হ্যাঁ, সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করি, মূলত একটা। তো এই হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্টটা আমি বুঝাই দিচ্ছি এবং একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট দিয়ে দিব, আপনাদেরকে আগামী দিন পূরণ করে আমাকে দেখাইতে হবে আর কি। হ্যাঁ, এখানে কারোর কোনো কোশ্চেন বা মানে এসের সমস্যা? স্যার সমস্যা তেমন না, ওভারলোড হয়ে যাচ্ছে। ওভারলোড হয়ে যাচ্ছে? আচ্ছা একটু হোক, এটা বাড়ির কাজ তো, আমি মানে একটু দিয়ে দেই আর কি। হ্যাঁ, না হলে একটু
আছে। ওকে, 5 মিনিট সময় নিব, বেশি নিব না। এটা খুব সহজ কাজ। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওই যে আমাদের রিস্ক লেভেল ছিল, মনে আছে? বলছিলাম ওই যে আমরা সিএসএ দেখছিলাম যে হাই, মিডিয়াম, লো। হ্যাঁ, তো অ্যাজ অ্যান অ্যাসেসর অর এ ট্রেনার আপনাকে প্রথমে ওয়ার্ক প্লেসে যে কিন্তু অবশ্যই হ্যাজার্ড ইন্সপেকশনটা করতে হবে। তো হ্যাজার্ড ইন্সপেকশনের একটা ফরম্যাট আছে বা একটা ফর্ম আছে। এই ফরম্যাট বা ফর্ম অনুসরণ করে কিন্তু আমরা এটা করে থাকি আর কি। তো এইখানে এটা যে একেবারে কি যেন বলে যে প্রেসক্রাইব ফরম্যাট, বিষয়টা সেটা না। তবে আমাদের এই সিবিএলএম বা আমাদের এই সিবিটি সিস্টেমে এই ফরম্যাটটাকে মানে প্রেসক্রাইব করে আর কি, এবং এটা এভিডেন্স গাইডের একটা অংশ। শুরুতে এভিডেন্স গাইডের শুরুতে এটা থাকে। তো এইখানে মূলত কয়েকটা সেকশনে ভাগ করা হয়েছে। রিস্ক লেভেল আমরা এইচএম এবং এল দিয়ে আইডেন্টিফাই করব। হাই হলে হচ্ছে মানে যে হ্যাজার্ড আইডেন্টিফাই হয়েছে, আইডেন্টিফাই হওয়ার পরে তার রিস্ক লেভেলটা যখন আমরা এইচ বলবো, কখন এইচ বলবো? যখন রেজাল্ট ইন অ্যাক্সিডেন্ট ডেথ, মানে অ্যাক্সিডেন্ট ঘটলে মৃত্যুর সম্ভাবনা থাকে, তখন তাকে হাই বলবো। আর অ্যাক্সিডেন্টের রেজাল্ট যদি ইনজুরি হয় তাহলে তাকে মিডিয়াম বলবো। আর ট্রেনি বা এসএসসি যদি ডিসকমফোর্ট ফিল করে তাহলে তাকে এল বলবো। ঠিক আছে? আর নো রিস্ক হলে নো রিস্ক। তো এইখানে বেসিক কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার নাম, কবে ইন্সপেকশন করছেন, ওয়াশ কোঅর্ডিনেটর কে, ম্যানেজার রেসপন্সিবল, হোয়াট এভার, সেটা দিলেন। মূল জায়গাটা হচ্ছে এইখানে। এখানে একটা ট্রেনিং প্রিমিসেস বা অ্যাসেসমেন্ট প্রিমিসেস বা ভেনুকে কয়েকটা সেকশনে ভাগ করা হয়েছে। যেমন ফ্লোরে বলা হচ্ছে ইভেন সারফেস নো হোলস, অথবা কি প্রোট্রেক্টিং নেইল, মানে কোনো গর্ত নেই বা কোনো উঁচু এমন কোনো কিছু নাই যেখানে পায়ে কাটা ফুটে যেতে পারে। আর এইটা তো এটা কি নো রিস্ক। নো রিস্কের টিক দিলে এই পাশে কোনো কাহিনী লেখা লাগবে না। কিন্তু যদি আপনি রিস্কে টিক দেন, এই ফরম্যাটের রিস্কে টিক দিলে তখন আপনাকে রিস্ক লেভেল আইডেন্টিফাই করতে হবে, যেটা লো, মিডিয়াম অথবা হাই। যদি লো হয় বা যেটাই হোক না কেন, আপনাকে ডিটেলস লিখতে হবে। ঠিক আছে? ডিটেলস লিখে এরপরে আবার লিখতে হবে যে কারেক্টিভ অ্যাকশনের জন্য কে রেসপন্সিবল, এবং এটা বেটার হয় উইথ ডেটে, মানে তারিখ সহ, যে এতদিনের ভিতরে এই কারেক্টিভ অ্যাকশনটা নিবে বা এটা সমাধান সে করবে। এইভাবে আপনাকে এই সবগুলার করতে হবে। এখন কোনো কারণে আপনি যদি কোনোটাতে হাই দেন, দিতেই পারেন, কিন্তু এমন একটা জায়গায় হাই দিলেন যেটা আপনার উইদিন ক্লাস কন্টিনিউ বা অ্যাসেসমেন্টে আর নেওয়া সম্ভব হবে না। হতে পারে। তাহলে প্রথমে হচ্ছে হ্যাজার্ড ইন্সপেকশনটা আমাদেরকে করতে হবে। এখানে সেকশন ওয়াইজ অনেকগুলো আছে। এর বাইরে আরো কমেন্ট থাকলে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন, আমরা একটা স্যাম্পল দিয়ে দিয়েছি। আর এখানে ম্যানেজারের নেম। এই হচ্ছে হ্যাজার্ড ইন্সপেকশন ফর্ম, যেটা আমাদের হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট, যেটা আমাদের এই সিবিএলএম এর অ্যাক্টিভিটির সঙ্গে রিলেভেন্ট। আমি এটা আপনাদেরকে ব্ল্যাঙ্ক কপি গ্রুপে দিয়ে দিব, আপনারা পূরণ করবেন। পূরণ করে তারপরে আমাদেরকে জমা দিবেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি জানাবেন। ঠিক আছে? জি স্যার।
জি স্যার, আমাদের অনেকের ঘুম এসে গেছে, তাহলে আজকে শেষ করব। না স্যার, এখনো কারো ঘুম আসেনি। ফাইন, ঘুম না আসলে তো খুবই ভালো। এখন তাহলে আমরা যেটা করতে পারি, এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা করে নিয়েন। আর কারোর কোনো কোশ্চেন না থাকলে আজকে আমরা তাকে শেষ করতে পারি কিনা। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর কি কারো কোনো কোশ্চেন আছে? ভাইজান তো একদম ডিরেক্ট আল্লাহ হাফেজ বলে দিলেন। যাই হোক, ভেরি গুড। স্যার হ্যাঁ স্যার, কোশ্চেন নেই স্যার। ফাইন, তাহলে আমরা কি শেষ করি? দীপক জোয়ারদা, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।